শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ করেছেন, গায়ে গঞ্জে কারোর অসুখ বিসুখ করলে সঙ্গে সঙ্গে ওনার তৈরি চিকিৎসালয় নিয়ে যেতে হবে। দেরি করলে বিপদ হবে। ও ঘোচক মশাই, আমরা সব পাড়ায় পাড়ায় পাক খেয়ে বেড়াই, আমরাই তো সবাইকে বলবো। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা, তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি, কত বড় রাজা কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেওয়ার জন্য কি শাস্তি দিল ভাবো। কি শাস্তি গো চিমটি? হুম, 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু, আজ সকালেই রাজামশাই ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ। ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে, সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল, আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশী গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে, রাজবৈদ্য নেই ভাবলেই
পেটটা কেমন গুড়ু গুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজা মশাই, যদি অভয় দেন তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি হ্যাঁ ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন, হ্যাঁ? রাজপণ্ডিত শুনুন শুনুন কি বলে গোপাল, শুনুন। কিম অদ্ভুতং, বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী, মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000? মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাবু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেছেছি। এইবার তোমাকে আসল বাছা বাছতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। হ্যাঁ, আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তড়কা, কম্প, ঝম্প, শ্বেত সার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি
রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুনচোরা, দাপট কাঁটা, আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই। আচার্য মশাই, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে পেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই দু চারটে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবার বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আর দুধ নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এই কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এই রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়
লজ্জা পায় তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ, নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলে চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজামশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। আমার অত দম নেই যে পুকুরের ওই পারে যাব। তুই তাহলে ঘাট ধরেই কাট, আমি ওই পাড়ের থেকে সাঁতারটা কেটেই আসি। গুলটে গুলটে, ওই দেখ পুঁটি আসছে। ভালোই হলো, পুটির সঙ্গে তাহলে সাঁতারের একটা রেস হয়ে যাবে। না রে, সঙ্গে ওর ভাই দুটো আছে। তাতে কি? ওর ভাই দুটোকে তো চিনিস না, ঠিক বাড়িতে গিয়ে বলে দেবে পুঁটি পুকুরের ওই পারে গেছে। ওর ভাই দুটোকে একদিন এমন টাইট দেবো না। কিরে, কাকে টাইট দিবি? ওর মাথার স্ক্রু গুলো রে। দিদি, গুলটে দাদার সঙ্গে সাঁতারে রেস দিবি না কিন্তু। দিলে কিন্তু বাবাকে বলে দেবো। এই, তোরা ওকে ভয় দেখাচ্ছিস নাকি? আহ, থাম তো তোরা। কি পুকুরের মাঝখানে একটা কি ভেসে আছে না? ঢিল ছুড়বো? ছড়ো ছড়ো। একটু রে, ও তো গোপাল দাদু। হ্যাঁ রে, একটু দম বাড়ানোর ব্যায়াম করছিলাম। গোপাল দাদুকে যখন পেয়েছি তখন আর গল্প না শুনে চান করছি না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভেজা গায়ে গল্প শোনাতে বসে সর্দি লাগাই আর কি। তাহলে কখন শোনাবে? বিকেলে বিকেলে। বিকেলে গল্প, বিকেলে গল্প। দারুণ মজা হবে। গোপাল দাদু আজ বড্ড দেরি করছে। ওরে, সবুরে মেওয়া ফলে। ঠিক বলেছিস। আচ্ছা পুঁটি, তুই বইয়ের ওই প্রবাদ বাক্যের জায়গাটা খুব ভালো করে পড়েছিস না রে? আবার শুরু করলি তো, সব সময় পড়া পড়া। ওই তো গোপাল দাদু। দাদু, আমরা তোমার জন্য কখন থেকে বসে আছি। বসে বসে কুমোদ ধরে গেল। চল চল চল, আর দেরি না করে শুরু করি তাহলে গল্প। আজ বেশ চমৎকার হাওয়া দিচ্ছে। সত্যি তাই, আমার বেশ খিদে 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 পাচ্ছে। তোমার সব সময় খাই খাই। তাহলে আমি এখন যাই। এই গাছের তলায় একটু দাঁড়াই। আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের টুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্টু বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো? আচ্ছা, আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা বাবাটা, সোনাটা, মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও দাও মানা সোনা, দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে, এবার ঢিল ছুরি, হ্যাঁ ছুরি।
এ কি বাচ্চাদের ভিড়ে ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও, আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? উহ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। এ কি মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড! এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়। এই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাঁদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি। মহারাজ, আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে, করতেই হবে। তুমিও ভাবো আর আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো। এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও, তারপর আস্তে আস্তে সইয়ে ওকে আমি জব্দ করব। ও গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজর গুজর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ, গোপাল আসছে। আরে আসুন গোপাল বাবু। জানতাম কোনো ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান, ঢং। মহারাজ, এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ? ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল? তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি।
আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছি। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? হ্যাঁ? মানে মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে। ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, শব্দ শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? হ্যাঁ? তাই আমি চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাট যদি পেতাম। যত সব। এই, কে আছো? একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই। এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট, কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? বাহ, কথা বলো না, স্বপ্নের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথের দুধারে দুই দিক। আচ্ছা, তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস, আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ? না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম, আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ, একে একটা অন্য নাম দিলে হয় না মহারাজ? দিন না সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে? আচ্ছা মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? নরম না শক্ত? গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। কি গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে? লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ। আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছ। ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা
একই রকম স্বপ্ন দেখেছি, বলো কিন্তু আমার স্বপ্নটা একটু বড়, তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই তাহলে বলো তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো 2 দিঘিতে পড়লাম, আর তারপর 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 কি? তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি থুরি ময়লা, কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনে দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য! ব্যাস আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? হ্যাঁ, যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। সবাই সবাই আমার দিকে কি দেখছো? হ্যাঁ, কি দেখছো তোমরা? যাও যাও, আজকের মতো সভা পণ্ড। কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা, বোঝো কেমন করলাম চাঙ্গা। এই জন্য বলি, করতে গেলে ফাইট হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প স্বল্প। এই তো আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে। কত ইচ্ছা ছিল এবার গ্রামের যাত্রা দেখতে যাব, কিন্তু মার কাছে শুনেছি যাত্রা দেখে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়। সেই জন্যই তো বাবা রাজি হলো না। আরে বাবা, এসব নাটক থেকে কি হয় বলতো? আরে মাঠে নেমে খেল, তাহলে শরীর গঠন হবে। এটা তোমার কথা নাকি বিবেকানন্দের কথা? চাপা, মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। দিদি, মন খারাপ করিস না রে। বাবা তো বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে যাত্রা দেখাতে নিয়ে যাবে। ফুটি, তোর বাবাকে বলবি আমাকেও নিয়ে যেতে, কেমন? আমার না যাত্রা দেখার খুব শখ। সত্যি ন্যাপলা, তুই কেমন মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। এই গুলটে, একদম বাজে কথা বলবি না। মনটা সেই থেকে কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আর বেশিক্ষণ তোর মন চ্যাটচ্যাটে হয়ে থাকবে না। মানে? ওই দেখ গোপাল দাদু। চল চল তাড়াতাড়ি চল। গোপাল দাদু, গোপাল দাদু, গল্প বলো। আগে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে কিছু মুখে দিয়ে তারপর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা এই যাব আর এই আসবো। চল চল তাড়াতাড়ি চল, এক্ষুনি আসতে হবে গল্প শুনতে। শোন তাহলে, সেবার হয়েছে কি, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন, বুঝলি? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ?
কলাগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো, না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল! ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমূর্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করব, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেলল। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ,
আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব, আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি করছো কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ওই ভুঁড়িতে হাত দিও না, ভুঁড়িতে হাত দিও না। এই দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? কোত্থেকে এসেছো?